তিন বন্ধু একদিন হঠাৎই এক টুকটুক খুঁজে পায়, যা দিয়ে তারা কিছু টাকাও ইনকাম করে। তবে এর মধ্যে ছিল এক অতৃপ্ত মেয়ের আত্মা। এবার এই আত্মাকে মুক্তি দিতে তিন বন্ধু উঠে পড়ে লাগে। মেয়েটির শেষ ইচ্ছা পূরণ করতে পারলেই তার মুক্তি মিলবে। কিন্তু কি ছিল তার শেষ ইচ্ছা? এই তিন বন্ধু কি পারবে তা খুঁজে বের করতে আর তার ইচ্ছা পূরণ করে তাকে মুক্তি দিতে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প টুকটুকে। শুরুতে একটা গ্রামের বৃষ্টি ভেজা দিন দেখানো হয়। একটা ছোট্ট মেয়ে তার দাদিকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদি, আকাশে কি সাগর বা নদী আছে যেভাবে বৃষ্টি পড়ছে? তখন তার দাদি জানায়, এরকম নয়, এটা একটা ম্যাজিক। তখনই সে তা আগ্রহ দেখালে তিনি জানান তাদের এই গ্রামেও একবার ম্যাজিক হয়েছিল। সবাই এই ম্যাজিকের কথা জানে। ছোট মেয়েটা তখন বেশ কৌতূহল নিয়ে জানতে চায়, কি ম্যাজিক হয়েছিল দাদি? তখনই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেখানে একজন মহিলাকে দেখা যায়। সেরকম একটা বৃষ্টি ভেজা দিনেই ছাতা হাতে দ্রুত হেঁটে শিল্পার খোঁজে যেতে থাকে। তার বান্ধবীদের বাড়িতে যায়। সেখানে শিল্পার বান্ধবী এটা শুনে অবাক হয় যে শিল্পা একাই বাইরে গিয়েছে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরই সে কিছু দূরে দেয়ালে একটা লেখা দেখতে পায় আর শিল্পার মাকেও সেটা দেখায়। সেখানে তেলেগু ভাষায় লেখা ছিল শিল্প বা ভাস্কর্য। এখানেই দৃশ্য কাট হয়। দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা তিনজন কিশোরকে দেখি, দেব, নবীন আর রোশন। তারা তো রাতে মুভি দেখতে দেখতে বারান্দাতেই শুয়ে পড়ে। তারা তো দেবের বাড়িতেই ছিল। সকালে দেখা যায় তার মা ডেকে তাকে ঘুম থেকে তোলেন আর বেশ বকা দিতে থাকেন, কারণ সে পড়ালেখা ছেড়ে শুধু ঘুরেই বেড়াচ্ছে আর আড্ডা দিয়ে বেড়াচ্ছে। এরকম করলে সে জীবনে কি করে এগোবে? তো তার মা যখন তাকে বকছিল, তখনই তার বাকি দুই বন্ধু বাড়ি যাওয়ার জন্য বের হয়। তখনই দেবের বাবা ডেকে জিজ্ঞেস করে, কি ছবি দেখলো তারা সারা রাত? সে সময় তো রোশন লুকানো সিডিটা একটু দেখায়। তিনি সেই সিডি নিতে চাইলে সে তা দেয় না, উল্টো তার কাছে 10 টাকা চায় সিডি দেখানোর জন্য। বুঝুন এই ছেলেপেলের অবস্থা। এরপরে নাভিন আর রোশন দেবের জন্য অপেক্ষা করতে থাকে। সে আসলে তারা বলে, কি হলো, এত দেরি করলো কেন সে? দেব জানায় আজ সে যাবে না, তার মা তাকে বাজারে কাজে যেতে বলেছে। কিন্তু রোশন বলে, সে না গেলে পাহারা দিবে কে? তো তারা কোথায় পাহারা দেওয়ার কথা বলছে তা তো আমরা এক্ষুনি জানতে পারবো। তো দেখা যায় তারা তিনজন মিলে মেয়েদের গোসল করার জায়গায় চলে যায়, তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখার জন্য। নাভিন আর রোশন দুজনেই ভেতরে যায় আর দেব পাহারা দেয়। কিন্তু তখনই সেখানে ছোট্ট একটা মেয়ে চলে আসে আর সে তাদের দেখে ফেলায় তারা তো দ্রুত সেখান থেকে কেটে পড়ে। তো সেখান থেকে ফিরেই তারা একটা জায়গায় বসে গল্প করছিল। তখন রোশন বলে, তারা যদি এসব ভিডিও 18+ সাইটে ছেড়ে দেয় তাহলে ভালো ইনকাম করতে পারবে, কারণ একটা ভিডিওর জন্য 2000 করে পাবে তারা। তাহলে 10টা ভিডিওর জন্য পাবে 20,000। কিন্তু বাকি দুজন এতে মানা করে দেয়। তখন সে বলতে থাকে, ওয়াশরুমে গিয়ে তারা কত এসব ভিডিও দেখেছে হিসাব আছে, এখন আবার ভালো সাজতে এসেছে। এরপরই সে হিসাব করে পাড়ার কোন মেয়ে বা মহিলা কখন গোসল করে আর কখন কাপড় বদলায়। তখনই সে স্কুলের রুক্মিণী ম্যামের কথা তুললে তারা তার দিকে তাকায়। তখন সে জানায় তিনি কোনো ভালো মেয়ে নয়, প্রতিবেশী সিনুর সাথে তার অবৈধ সম্পর্ক আছে, তাই তারা এই কাজ করতেই পারবে। আর তাছাড়া শুক্র শনিবার সবাই গোসলে যায়। এভাবে যদি প্রতিদিন তারা এত কন্টেন্ট বানায় তাহলে তাদের তো সপ্তাহে অনেক লাভ হয়ে যাবে। আর 1 মাসের যদি হিসাব করে তাহলে তো আর কথাই নেই। এই শুনে নাভিন তো তার কথায় রাজি হয়ে যায়। সে জানায় রোশন যদি ভিডিও করে তাহলে সে সেগুলো এডিট করে দিতে পারবে। কিন্তু দেব রাজি হয় না। সে তো খুব রেগে যায় আর যাওয়ার সময় বলে, এটা কোনো রাস্তা হলো ইনকাম করার? রোশন তখন চিন্তা করছিল সে দেবকে কিভাবে বুঝাবে। নাভিন বলে সে নিজেই কিছুক্ষণ পর চলে আসবে। সেদিন রাতে দেখা যায় তারা দেবের বাবার কাছে যায় আর তাকে ক্যামেরা কিনে দেওয়ার কথা বলে। তারা নাকি ভিডিও বানাবে। তিনি তখন জানতে চান তারা কি ধরনের ভিডিওর জন্য ক্যামেরা চাচ্ছে। তারা জানায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ভিডিও দিয়ে তারা শুরু করবে আর এরপর শর্ট ফিল্মও বানাবে, তাতে অনেক টাকা আসবে। তাই তাদের একটা ক্যামেরার দরকার। তখন তিনি ক্যামেরার দাম জানতে চায়। তারা জানায় যে ক্যামেরার দাম 30,000 টাকা। এ কথা শুনেই তিনি বলেন এসব ছেড়ে তারা যেন সামনে যে পূজা আছে তার জন্য ঘরে মূর্তি নিয়ে আসে। এরপর গ্রামের সবার কাছ থেকে পূজার জন্য টাকা তুলে সেখান থেকে যত টাকা পাবে সব টাকা তারা নিয়ে নিতে পারবে। অর্থাৎ কিছু টাকা পুজোতে খরচ করে বাকি টাকা দিয়ে তারা তাদের যা ইচ্ছা তাই করতে পারবে। কিন্তু একটা শর্ত আছে, মূর্তি যেন তার ঘরের সামনে আনা হয়। বড় বড় লোক তার ঘরের সামনে এসে মাথা ঠেকাবে। তখন তারা তার কথা মেনে নেয়। এরপর আমাদেরকে পুজোর 1 সপ্তাহ আগের রাত দেখানো হয়। তারা দেখা যায় মূর্তি তৈরি করে নিয়েছিল। তখনই দেবের বাবা আসে আর জিজ্ঞেস করে
সারা গ্রামে এই মূর্তি নেয়ার জন্য কি তারা গাড়ি এনেছে? তখনই একজন জানায় কাল সকালে গিয়ে সিনুর গাড়ি আনবে ভাবছে তারা। সেই সময় তিনি বলেন শুধু ভেবেছে? তারা গিয়ে বললেই কি সিনু তার গাড়ি দিয়ে দিবে নাকি? তার ঘর ছেড়ে নিজের ঘরের সামনে মূর্তি বসালে তো তার রাগ হবে, আর সে গাড়ি দিবে? কখনোই না। তখন তার ছেলে বলে তাহলে পাশের গ্রাম থেকে তারা নিয়ে আসবে গিয়ে। তখন দেবের বাবা বলতে থাকে এরকম করলে হবে না, কারণ তাদের গ্রামের নিয়ম এটা। তারা যখন এত কিছু করেছে তাহলে এই গাড়ির ব্যবস্থাটাও যেন তারাই করে নেয়। তখনই তারা বলে এখনো 1 সপ্তাহ বাকি, কিছু একটা করেই নিবে তারা। এরপর তারা 3 বন্ধু মিলে পরিকল্পনা করছিল যে কিভাবে গাড়ির ব্যবস্থা করবে। তখনই নাবিন বলে তার দাদুর একটা গাড়ি আছে, তারা চাইলে সেটা ব্যবহার করতে পারে। তখন রোশন বলে কিন্তু তার দাদুর গাড়ি তো অনেক পুরনো। নাবিন বলে সে অনেকদিন ধরেই ভাবছিল এটা বাহিরে এনে ঠিক করে কাজে লাগাবে, এখন সেটা ব্যবহার করতে পারে তারা। তাছাড়া নতুন গাড়ি কেনার মতো টাকা তাদের কাছে নেই, তাই এটা যদি ঠিক করতে পারে তাহলে ভালোই হবে। যেই কথা সেই কাজ। পরদিন তারা চলে যায় নাবিনের বাড়ি তার দাদুর গাড়ির জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় গাড়িতে তো জং ধরে গেছে। বাকি দুজন বলে এ গাড়ি কি চলবে আদৌ? নাবিন বলে হ্যাঁ, চলবে না কেন, চালালে সবই চলবে। এরপরই তারা সেই স্কুটি নিয়ে মেকানিকের কাছে যায় সেটা ঠিক করে দেওয়ার জন্য বলে। এরপর তারা 3 জন সহ সেই মেকানিক লেগে পড়ে এই 2 যুগ পুরনো স্কুটিটা ঠিক করতে। তো এটাতে কাজ করে সেটাকে তারা রিক্সা বানিয়ে নেয় আর এর নাম দেয় টুকটুক। সেদিন রাতে ঘুমানোর সময় দেব বলে তারা তো সব ঠিক করে নিয়েছে, কাল এটা নিয়ে গ্রামে বের হবে, তখন তারা অনেক টাকা পাবে। সেই টাকা তো তারা পবিত্রভাবে পাবে, তাহলে এই টাকা তারা চাইলে অন্য কাজে ব্যবহার করতে পারে। ভিডিওর কাজে লাগানোর কি দরকার? এসব করা তাদের ঠিক হবে না। রোশন বলে কেন? এরকম করলে কি উপরওয়ালা তাদের শাস্তি দিবে? নাবিন বলে তার ঘুম না এলে যেন সে একা একা বসে এসব চিন্তা করে, কথা বলার কি দরকার? তারা যা করার তাই করবে। পরদিনই তারা গ্রামের ছোট ছোট ছেলে আর 2-1 জন কিশোরদের নিয়ে বের হয়ে যায় তাদের টুকটুক আর মূর্তি নিয়ে। সেদিন রাতে তারা গাড়ি দেবের বাড়িতেই রেখে দেয়। দেব তো ঘুমিয়েছিল, কিন্তু তখন হঠাৎই গাড়ির হেডলাইট জ্বলে ওঠে আর তার ঘুমটাই ভেঙে যায়। তাই দেব বাইরে এসে লাইট বন্ধ করে ভালো করে দেখে যায় যে এখানে কেউ ছিল কিনা। যাক, পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেব দেখতে পায় গাড়ি সে যেভাবে রেখেছিল সেভাবে নেই। তাই সে তার মাকে জিজ্ঞেস করে তার বাবাকে এটা নিয়ে কোথাও গিয়েছিল। তার মা জানায় না, সে কোথাও যায়নি। তখনই তো দেব হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে, নাবিন আর রোশনকে ডেকে আনে। তারা তো টুকটুকের বিষয়ে এসব কথা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। তাই সে তাদেরকে বুঝিয়ে বলে যে কেউ ছুঁয়েও দেখেনি এটা, তাহলে নিজে থেকে এই টুকটুক কিভাবে স্থান পরিবর্তন করছে। তো তার এসব কথায় তারা খুব একটা পাত্তা দেয় না। এরপর তারা আবারও যায় গোসলখানায়। দেব বসে বসে পাহারা দিচ্ছিল, কিন্তু তার মন তো ওই টুকটুকেই পড়েছিল। তখন হঠাৎই হর্নের শব্দ হলে সে কিছু না বলেই বাড়ির দিকে দৌড় দেয়। তার পেছন পেছন নাবিন আর রোশানও চলে আসে, কিন্তু সেখানে এসে দেখতে পায় কিছু ছেলে খেলা করছিল। সেদিন দেব এই গাড়ির পেছনেই কাটিয়ে দেয়। সে আজ রাতে না ঘুমিয়ে পাহারা দিচ্ছিল, সেটা প্রমাণ করতে চায় যে সে আগের দিন যা দেখেছে তার সবই সত্যি। কিন্তু সে তো সেখানে বসে বসেই ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে দেখতে পায় সব ঠিক আছে, তাই সে কিছুটা শান্ত হয়। কিন্তু ঠিক তখনই গাড়িটা নিজে থেকে দিক পরিবর্তন করে, আর এটা তো দেব নিজের চোখে দেখে নেয়। এবার তো সে ভয়ে গাড়ির কাছে যায়, এরপর সব চেক করতে থাকে। পরে সে নাবিন আর রোশনকে ডেকে সব কিছু বলে আর বলে তারা যেন আজ তার বাড়িতেই থাকে, তাহলে কাল সকালেই তারা একটা ম্যাজিক দেখতে পারবে। এই বলে তাদের ভালো করে দেখায় যে গাড়ি কোথায় কিভাবে রাখা আছে। সেদিন রাতে তারা দেবের বাড়িতেই থাকে আর ঘড়িতে ভোর 5টার অ্যালার্ম দিয়ে রাখে। দেব তো ঘুম থেকে উঠেই বাকিদেরও জাগিয়ে দেয়। এরপর তারা সেখানেই বসে থাকে। এর মধ্যেই ভোরের আলো ফুটে ওঠে, কিন্তু কিছুই হয় না। এর মধ্যে তারা আবারও ঘুমিয়ে যায়, কিন্তু যখন তারা ঘুম থেকে ওঠে তখনই গাড়িটা নিজের জায়গা পরিবর্তন করে। এবার তো তারা 3 জনেই এই দৃশ্য দেখেছিল। নাবিন আর রোশানও তো এবার দেবের কথা বিশ্বাস করে নেয়। এরপর দেব তাদের বলে তারা আর কোনো খারাপ কাজ করবে না, এই টুকটুক গাড়ি তাদের রোজগারের পথ এখন। নাবিন জিজ্ঞেস করে তো এটা দিয়ে কিভাবে রোজগার করবে সে? দেব বলে মানুষ টিভিতে বসে চাঁদ দেখে আর কত কিভাবে, একজন কিছু একটা বললে বিশ্বাসও করে নেয়, তাহলে তারাও তাই করবে। তারা বলবে এই গাড়ির উপর কোনো দেবতা ভর করেছে। তখন নাবিন বলে তারা তো এই গাড়িতে করে মূর্তি পুরো গ্রামে ঘুরিয়েছে, মনে হচ্ছে তিনিই এখন এই গাড়ি চালাচ্ছেন। তখন দেব বলে একদম তাই, গ্রামের লোকও
তার মতোই গাধা, তারা মনে করবে যে দেবতাই এই গাড়ি চালিয়ে বেড়াচ্ছেন। রোশান বলতে থাকে তার মনে হয় এটা তাদের জন্যই এসেছে। ঠিক তখনই গাড়ির হেডলাইট আবারও নিচ থেকে ঘুরে যায়। তাই নাভিন তাদেরকে ডেকে রোশানকে বলে যে কথাটা আবারও বলতে। রোশান যখন আবার এই কথা বলে, গাড়ির হেডলাইট নিজে থেকে ঘুরে যায়। আগেরবার তো নাভিন একা দেখেছিল, কিন্তু এবার তিনজনই এই বিষয়টা লক্ষ্য করে। নাভিন তখন বলে মনে হচ্ছে এই টুকটুক তাদের সাথে কথা বলছে। তখন তারা একের পর এক প্রশ্ন করতে থাকে। প্রথমে দেব জিজ্ঞেস করে সে কি ভগবান। এবার গাড়ি বাম দিকে নিজের হেডলাইট ঘোরায়। এরপর রোশান জিজ্ঞেস করে তার পরিবার কি সুরক্ষিত আছে। দেব এটা শুনে বলে এসব জিজ্ঞেস করলে গাড়িটা কি জবাব দিবে। কিন্তু তখন গাড়িটা বাম দিকে নিজের হেডলাইট ঘোরায়। তখন নাভিন কিছু দূরে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। সে গিয়ে তাকে দ্রুত ডেকে আনে, গাড়ির কাছে এনে সবকিছু খুলে বলে তাকে। এরপর লোকটাকে বলে কিছু একটা জিজ্ঞেস করতে, তাহলে এটা জবাব দিবে। লোকটা তো বিশ্বাস করতে চায় না, কিন্তু তখন নাভিন বলে তার গরু তো গর্ভবতী, সে যেন সেটা নিয়েই কিছু একটা জিজ্ঞেস করে। প্রশ্নের উত্তর হ্যাঁ হলে হেডলাইট ডান দিকে ঘুরবে, আর না হলে বাম দিকে। তাই সে যেন একবার জিজ্ঞেস করেই দেখে। তখন লোকটা জানতে চায় তার গরু কি দুধওয়ালা গরুর জন্ম দিবে। গাড়িটা এবার বাম দিকে মাথা ঘুরালে সে তো হতাশ হয়ে যায়। রোশান বলে অন্য কিছু জিজ্ঞেস করতে। লোকটা এবার জিজ্ঞেস করে এই বছর কি তার মেয়ের বিয়ে হয়ে যাবে। এবার গাড়িটা বাম দিকে হেডলাইট ঘোরায়। লোকটা তো এটা দেখে খুব খুশি হয়ে যায় আর তাদের কথাও বিশ্বাস করে নেয়। এজন্য পরদিন সকালেই গ্রামের অনেক লোক তাদের বাড়ির সামনে চলে আসে এই ম্যাজিক দেখার জন্য। দেবের বাবা বলেন এত নাটক না করে তারা যেন তাদের যা করার সেটা শুরু করে দেয়। নাভিন তো ভয় পাচ্ছিল যে গাড়ি যদি সবার সামনে না ঘোরে তাহলে তাদের কি হবে। দেব তখন তাকে একটু চুপ থাকতে বলে আর বলে কিছুক্ষণ পর এটা এমনিই ঘুরবে। তখনই পূর্ব আকাশে সূর্য ওঠে আর সবাই মুখে হাত দিলে গাড়িটা নিজের জায়গা পরিবর্তন করতে শুরু করে। এবার এই কাহিনী গ্রামের সবাই সচক্ষে দেখে। এটা দেখে দেবের মা গাড়ির সামনে আসে আর সবার জন্য প্রার্থনা শুরু করেন, কারণ তিনিও এটা বিশ্বাস করে নিয়েছিলেন যে এখানে কোনো দেবতা ভর করেছে। এরপর আর কি, তারা তিন বন্ধু আর এই টুকটুক গাড়ি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় তাদের ব্যবসা। তো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য মানুষ তো লাইন ধরে দাঁড়িয়েছিল। দেব তাদের বলে টোকেন নিয়ে সবাই একে একে ভেতরে গিয়ে প্রশ্ন করবে, আর প্রশ্ন করার পর উত্তর হ্যাঁ হলে কিভাবে দিবে আর না হলে কিভাবে দিবে সব বুঝিয়ে দেয়। তারা 10 টাকা দামের একটা টোকেন আর 20 টাকা দামের একটা টোকেন রাখে। রোশন ছিল টোকেন দেওয়ার কাজে, দেব ভেতরে টুকটুকের কাছে, আর বাইরে সবাইকে দেখে রাখছিল নাভিন। তাদের এই টুকটুক গাড়ির কথা পাশের গ্রামেও ছড়িয়ে যায়। সবাই এসব বিশ্বাস করলেও সিনু বিশ্বাস করতে চায় না। সে তার বাড়িতেই বসেছিল। তখনই সে দেখতে পায় যে পাশের গ্রাম থেকে লোক আসছে এই টুকটুক গাড়ির জন্য। এতে তো তার কিছুটা রাগই হয়। সে বলে অন্য কোথাও থেকে এখানে আসবে কেন, এটা কি কোনো ধার্মিক জায়গা নাকি। সে তাদের লোকদের বলে তাদের আটকাতে। সেদিন তো তাদের অনেক লাভ হয়, তাই টুকটুকের কথা সবাইকে জানাতে তারা মাইক নিয়ে ঘোষণা করে আর লিফলেট বিতরণ করে দেয় সবার মধ্যে। এভাবেই তাদের কাজ চলছিল। এটা দেখে সিনু তো জ্বলে যাচ্ছিল। তাই গ্রামের সবচেয়ে ভালো মেকানিক নিয়ে এসে সে এটা দেখতে চায় যে তারা গাড়িতে কিছু লাগিয়েছে কিনা, যার সাহায্যে গাড়ি একা একাই চলছে। কিন্তু সে সেখানে কিছুই খুঁজে পায় না। তাই তাদের দিকে তাকিয়ে রহস্যজনকভাবে হেসে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই নাভিন আর রোশান দেবের থেকে লুকিয়ে একটা ক্যামেরা কিনে নেয় ভিডিও করার জন্য। আর তারা তো দেবকে না জানিয়েই চলে যায়, কারণ দেব জানলে তাদেরকে এই কাজ করতে দিবে না। তারা আসলে মেয়েদের ভিডিও করার জন্যই এই সব করছিল। এদিকে দেব তো টুকটুকের পাশেই শুয়ে রেডিওতে গান শুনছিল। কিন্তু তখন হঠাৎ করেই লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। সে তো ভীষণ ভয় পেয়ে যায়। দেব মনে করে যে ভূমিকম্প এসেছে, তাই সে দ্রুত বাহিরে যায়। কিন্তু দেখতে পায় সবই ঠিক আছে। তাই সে ভেতরে যাবে এমন সময় টুকটুক নিচে থেকে চলতে শুরু করে। এটা দেখে দেব টুকটুকের পেছন পেছন দৌড়াতে থাকে। টুকটুককে অনুসরণ করতে করতে দেব নাভিনদের কাছে চলে আসে। সে এটা দেখে খুবই রেগে যায়, কারণ মানা করা সত্ত্বেও তারা এই কাজ করেছে। এখন তো তাদের ভালো ইনকাম হচ্ছে, তাও তারা এসব কেন করছে। এগুলো দেবের মোটেই পছন্দ হয় না। এজন্য রোশান আর দেব সেই ক্যামেরা নিয়ে ঝগড়া করতে শুরু করে। তখনই নাভিন তাদের ডাক দেয়। সেখানে সেই মেকানিক লোকটা এসে বলে তিনি প্রথম দিনই বুঝেছিলেন এটা কোনো সাধারণ গাড়ি নয়। তিনি শুধু একটা কথাই বলবেন যে তারা যেন তাদের জীবন ঝুঁকিতে না ফেলে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর তারা ফিরে আসলে নাভিন বলতে থাকে এই লোকটা তাদের ভয় দেখানোর জন্যই এরকমটা বলেছে। দেব বলে ভয় দেখানোর জন্য নয়, সত্যিই তারা কি দেখেনি টুকটুক কিভাবে
নিচ থেকে তাদের কাছে গিয়ে হেডলাইট তাদের দিকে ঘুরিয়েছিল, তখন রোশন দেখতে পায় যে ভিডিও করেছিল তারা, সেই ভিডিওটা নিজে থেকেই ডিলিট হয়ে গেছে। নবীন তো এতে ভয় পেয়ে যায়। সে মনে করে টুকটুকের ভেতরে মনে হয় ভূত প্রবেশ করেছে, আর সেটাই তাদের সাথে এমন করছে। এজন্য তারা তিনজন চার্লি গেমের নিয়মে সব ঠিক করে বসে। তিনজন একসাথে জিজ্ঞেস করে এখানে কি ভূত আছে। পেন্সিল ইয়েসের দিকে ঘুরলে তিনজনই তো ভয় পেয়ে যায়, আর পরেই টুকটুক তাদের তিনজনকে তাড়া করে। তিনজন তো প্রাণপণে ছুটে চলেছিল। তাদেরকে এভাবে দৌড়াতে সিনুর এক লোক দেখে নেয়, কিন্তু মাঝ রাস্তায় টুকটুক থেমে গেলে নবীন তাদেরকে ডাক দেয়। রোশন বলে মনে হয় পেট্রোল শেষ হয়ে গেছে, তাই তিনজন মিলে দ্রুত গাড়িটাকে নবীনের বাড়ি নিয়ে আসে। গাড়িটাকে তারা আবারও আগের জায়গায় রেখে দেয়। তো আসার সময় নবীন গাড়ির কাছে ক্ষমা চায়, দেবও ধন্যবাদ জানায়, আর রোশন একটা নোট দিয়ে আসে ধন্যবাদ জানিয়ে। সেদিন রাতেই তারা দেবের বাড়িতে থাকে। নবীন এটা বুঝতে পারছিল না এই ভূত তাদের দাদুর গাড়িতে কিভাবে এলো। দেব বলে তার কেন যেন মনে হচ্ছে ভূতটা ভালো ভূত। রোশন বলে তাহলে যেন এখানে এনে সে নিজের ঘরে রেখে দেয়। রাতে সিনু সেই লোকটাকে পাঠায় তাদের গাড়িতে পেট্রোল দিয়ে আসতে। সে প্রতিশোধ নিতে চায়, কারণ তারা এতদিন গ্রামে এই গাড়ির জন্য অনেক টাকা ইনকাম করেছে, এখন নিজেরা মরবে এটার জন্য। সেই লোকটা রাতের অন্ধকারে গিয়ে নবীনদের গাড়িতে পেট্রোল দিয়ে আসে। পরদিন সকালে ঘুম ভাঙলে রোশন একটা নোট উপর থেকে পড়তে দেখে। সেই নোটটা হাতে নিয়ে সে বুঝতে পারে এটা সেই নোট যেটা সে কাল টুকটুককে ধন্যবাদ জানিয়ে দিয়ে এসেছিল। এটা দেখে তারা দৌড়ে নবীনদের বাড়ি গিয়ে দেখতে পায় টুকটুক তার জায়গায় নেই। তাই তিনজন মিলে টুকটুককে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর তারা দেবের বাড়িতে পায় ওই টুকটুককে, যেখানে রেখে তারা ব্যবসা করছিল সেখানেই টুকটুক ছিল। রোশন তখন তার কাছে ক্ষমা চায় এসব ভিডিও বানানোর জন্য, আর বলে তাদেরকে ছেড়ে দিতে। টুকটুক কিছু না করলে দেব জিজ্ঞেস করে সে কি তাদের কথা শুনছে। তখনই টুকটুক তার হেডলাইট জ্বালায়। তখন নবীন জিজ্ঞেস করে সে তাদের কোনো ক্ষতি করবে না তো। টুকটুক জানায় না, করবে না। এরপর দেব জানতে চায় সে আসলে কে, আর তাদের কাছেই বা কেন এসেছে, কি চায় তাদের কাছে সে। তখনই গাড়ি থেকে পেট্রোল পড়লে দেব জিজ্ঞেস করে সে কি কান্না করছে। টুকটুক তার কথায় সম্মতি জানায়। দেব বলে টুকটুক যেভাবে তাদের সাহায্য করেছে তারাও তাকে সাহায্য করবে, তাহলে কি সে তাদেরকে ছেড়ে দিবে। টুকটুক হ্যাঁ জানালে তারা তিনজন খুশি হয়ে যায়। রোশন জিজ্ঞেস করে সে কি মেয়ে ভূত। টুকটুক তখন তার হেডলাইট জ্বালায়। তারা তো ভয় পেয়ে যায়। রোশন আবার বলে মেয়েরাই কেন সবসময় ভূত হয়ে আসে। তার এসব কথা শুনে দেব তাকে চুপ করায়। এরপর নবীন জিজ্ঞেস করে সে কি তাদের গ্রামের কেউ। টুকটুক তখন হেডলাইট আবারও জ্বালায়। নবীন তখন টুকটুককে বলে এভাবে হেডলাইট না জ্বালিয়ে সে যেন ডানে বামে মাথা ঘুরিয়ে তাদের উত্তর দেয়, কারণ সে হেডলাইট জ্বালালে তারা ভয় পেয়ে যায়। তখন আবারও টুকটুক হেডলাইট জ্বালায়। দেব বলে সে কি তাদেরকে তার বাড়ি নিয়ে যাবে। টুকটুক হেডলাইট জ্বালালে দেব বলে এখনই পারবে। তখনই টুকটুক হেডলাইট জ্বালিয়ে চলতে শুরু করে। তারা তিনজন সেটায় চড়ে বসে। সেটা তো চলছিল। তখনই তাদের সামনে আবছাভাবে একটা মেয়েকে দেখা যায়, যাকে অনুসরণ করে টুকটুক এগিয়ে যাচ্ছিল। এরপরই তারা তার বাড়িতে চলে যায়। সেখানে ঘরে কাউকে দেখতে না পেয়ে তারা ডাকতে ডাকতে ঘরের ভিতর ঢুকে পড়ে। সেখানেই তারা শিল্পার ছবি দেখে। তখনই তার মা সেখানে এসে জিজ্ঞেস করে এভাবে ঘরে কেন ঢুকেছে তারা। সে সময় সেখানে আবার শিল্পার বাবাও আসে। তিনি এসে তাদের বলেন তাদের এসব ধান্দা তার এখানে চলবে না, তারা কি চাঁদা নিতে এসেছে। দেব তখন শিল্পার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এটা কি তার মেয়ে, সে এখন কোথায় আছে। শিল্পার বাবা জানায় সে কোথায় আছে কেউ জানে না, সবাইকে ধোকা দিয়ে নিজে বেপাত্তা হয়ে গেছে। শিল্পার মা তখন বলে কেউ চাঁদা নিতে এসেছে, তাহলে সে তাদের নিজের ঘরের কাহিনী শোনাচ্ছে কেন। রোশন জানায় তারা চাঁদা নিতে আসেনি, আর বাহিরে টুকটুক আছে, তিনি চাইলে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে, এর জন্য টাকা দিতে হবে না। শিল্পার বাবা তখন বলে ব্যবসায় লস যাচ্ছে, তাই এখন সবার বাড়ি গিয়ে এসব শুরু করেছে তারা। সব জানে সে তাদের নিয়ে, তাই এখান থেকে যেন চলে যায় তারা। নবীনরা তো চলে যাচ্ছিল, কিন্তু তখনই টুকটুক স্টার্ট হচ্ছিল না। নবীন বুঝতে পারে সে হয়তো তার মা বাবাকে দেখতে চায়। তখন শিল্পার মা বাহিরে এসে তাদের জিজ্ঞেস করে যে তিনি কি কিছু জিজ্ঞেস করতে পারেন। দেব খুশি হয়ে বলে হ্যাঁ, যা ইচ্ছা তিনি জিজ্ঞেস করতে পারেন। তিনি তখন টুকটুককে জিজ্ঞেস করেন তার মেয়ে কি ঠিকঠাক আছে। টুকটুক তখন ডান দিকে মাথা ঘুরালে তিনি খুশি হয়ে যান। শিল্পার বাবা এই প্রথমবার তাদের কথা বিশ্বাস করে মুচকি হাসে। এরপরই তারা সেখান থেকে চলে আসে। মাঝ রাস্তায় তারা টুকটুকের সাথে কথা বলা শুরু করে। দেব বলে তোমার মা বাবা জানে তুমি বেঁচে আছো, ভালো আছো, কিন্তু তুমি যে আর এই দুনিয়াতে নেই তাদের এই সম্পর্কে তো কোনো ধারণাই নেই। নবীন বলতে থাকে এটা কিভাবে সম্ভব,
একজন মানুষ মারা গিয়েছে, আর কেউ জানতেই পারেনি? কেউ না কেউ তো জানবেই। আচ্ছা, তো যেহেতু টুকটুকের ভেতরে শিল্পার আত্মা ছিল, তাই এখন থেকে আমরা টুকটুককে শিল্পা বলেই ডাকবো। তো তখন রোশান জিজ্ঞেস করে সে কিভাবে মারা গেছে। দেব তাকে চুপ করিয়ে শিল্পাকে জিজ্ঞেস করে সে কি তাদের কথা শুনছে। শিল্পা তখন গাড়ির হেডলাইট জ্বালায়। তারা তো চিন্তা করছিল কিভাবে শিল্পার কাহিনী জানবে, কারণ শিল্পা এই গাড়ির মাধ্যমে শুধু হ্যাঁ বা না উত্তর দিতে পারছিল। তখনই নবীনের মাথায় একটা বুদ্ধি আসে। সে শিল্পাকে জিজ্ঞেস করে তার কি কোনো বন্ধু এই গ্রামে আছে, আর তারা কি এখনো এখানেই থাকে। শিল্পাও তখন হ্যাঁ জানায়। এরপর তারা শিল্পাকে নিয়ে তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখান থেকে শিল্পার কথা বলে তারা শিল্পার 2 বান্ধবীকে নিয়ে আসে। তারা তো আসতে চাচ্ছিল না, কারণ শিল্পা চলে গিয়েছে অনেক দিন আগে। তো দেবের বাড়ি এসে তারা দেখতে চায় শিল্পা কোথায়। তখনই তারা টুকটুককে দেখালে শিল্পার বান্ধবী বলে কাল পর্যন্ত তো তারা বলছিল এটা ভগবান, তাহলে এখন শিল্পার কথা কেন বলছে। নবীন বলে কারণ তারা এটাই জানতো, কিন্তু পরে তারা জানতে পেরেছে এই টুকটুকে যে আছে সেটা ভূত বা ভগবান নয়, মানে এটাতে তাদের বন্ধু শিল্পার আত্মা আছে। তখন একজন বলে শিল্পা মারা গেছে, এই খবর তারা টিভি থেকে পেয়েছে। দেব বলে না, শিল্পা নিজেই তাদের বলেছে। আজ শিল্পা তাদেরকে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, আর তাদের বাড়ি নিয়ে গিয়েছে কারণ তারা তার বন্ধু ছিল। তা না হলে তারা কিভাবে জানতো শিল্পাকে আর তারাকে। তারপরও তাদের বিশ্বাস না হলে তারা যেন শিল্পাকেই কিছু জিজ্ঞেস করে দেখে। তখন একজন শিল্পাকে জিজ্ঞেস করে সে কি আসলেই তাদের শিল্পা। শিল্পাও হ্যাঁ জানায়। এখান থেকে তারা জানতে পারে শিল্পা মারা গেছে, কিন্তু তবু তারা বিশ্বাস করতে চায় না। তাই দেব বলে তারা যেন এমন কিছু জিজ্ঞেস করে যা তারা ছাড়া আর কেউ জানতো না। তাই সে জিজ্ঞেস করে তারা কলেজ শেষ করে যে জায়গায় দেখা করত সেই জায়গার কথা কি শিল্পার মনে আছে। এরপরই দেখা যায় শিল্পা তাদের সত্যিই সেই জায়গায় নিয়ে যায়। এরপর তো দেবরা শিল্পার গল্প শুনতে চায় তাদের কাছে। দেবরা তখন কল্পনার মাঝেই শিল্পা আর তার 2 বান্ধবীদের দেখতে পায়। সেই জায়গা থেকে তারা দৌড়ে যাচ্ছিল, এজন্য নবীনরাও তাদের পিছু নেয়। সেখান থেকে তারা মন্দিরে যায়। তখনই বৃষ্টি আসলে শিল্পা তার বান্ধবীদের নিয়ে নাচতে শুরু করে, আর দেবরা লুকিয়ে তা দেখতে থাকে। আসলে অতীতের সব দৃশ্য তাদের সামনে ফুটে উঠছিল। তো 3 বান্ধবীকে অনুসরণ করতে করতে তারাও নাচতে শুরু করে। তো এখানে দেবরা রেইনকোট পরেছিল বৃষ্টির জন্য। আমরা এখানে স্কুটি নিয়ে আর একটা ছেলেকেও দেখি, সেও বৃষ্টিতে ভিজে নাচছিল। পরদিন শিল্পাদের দেখা যায় তারা একটা প্রাইমারি স্কুলে যায়। দেবরাও তাদের অনুসরণ করে সেখানে পৌঁছায়। সেখানে শিক্ষক তাদের নামতা পড়তে দিয়ে ওয়াশরুমে চলে যায়, কিন্তু তখন শিল্পারা সেখানে প্রবেশ করে, আর নবীনরা বাহির থেকেই লুকিয়ে দেখছিল। দেখা যায় শিল্পা গিয়ে নামতা মুছে দেয় আর বলে এসব যে কোনো সময় তারা পড়তে পারবে, তবে টিচার আসার আগে তারা এখন অন্য কিছু শিখবে। শিল্পা তাদের জিজ্ঞেস করে সেদিন যা পড়েছিল তা কি তাদের মনে আছে। শিক্ষার্থীরা হ্যাঁ জানালে শিল্পা জানতে চায় কি শিখিয়েছিল। তারা বলে সরি। এরপর শিল্পা বোর্ডে থ্যাংক ইউ লিখে বলে আজ তারা এটা শিখবে। সে তাদের জিজ্ঞেস করে তারা কি কখনো কাউকে এটা বলেছে। তারা না করলে শিল্পা বলে জীবনে যাই হোক, যদি কখনো কোনো কারণে হাসতে হয় তাহলে সবার আগে থ্যাংক ইউ বলা উচিত। তারা যেন এই কথাটা সব সময় মনে রাখে। তাদের মা তাদের জন্য রান্না করে, বাবা চকলেট এনে দেয়, এই সব কিছুর জন্য তাদের থ্যাংক ইউ বলা উচিত। তাই আজ এই মুহূর্তে তারা শিল্পার সাথে জোরে থ্যাংক ইউ বলবে। আর তারা যেন এত জোরে বলে যে ওয়াশরুমে থাকা তাদের টিচারও এটা শুনতে পায়। তো এরপরে টিচার আসতে থাকলে তারা সেখান থেকে দৌড়ে পালায়। শিল্পার এই সব কাহিনী ওই 3 বন্ধুর সামনে যেন জীবন্ত হয়ে উঠেছিল। যাক, তো দেখা যায় শিল্পারা যাওয়ার সময় দেয়ালের বিভিন্ন জায়গায় চিত্রশিল্প দেখা যায়। সেখানে পায়ের, মুখের, চুলের চিত্র ছিল। শিল্পার তার বান্ধবীরা বসে এটা নিয়েই চিন্তা করছিল, যেই চিত্রকে অঙ্কন করলো তাদের গ্রামে কেমন আছে যেমন সুন্দর চিত্র আঁকতে পারে। তার বান্ধবী বলে যেই এঁকেছে এটা তারই চিত্র এঁকেছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। গ্রামের সবাই এটা জেনে যাওয়ার আগে যেন শিল্পা গিয়ে তার বাবাকে এই ব্যাপারে বলে দেয়। তার বাবা যখন তাকে মারবে তখন সে বুঝবে কার চিত্র আঁকতে এসেছিল। শিল্পা বলে না, তারা যেন তাকে আঁকতে দেয়, যা ইচ্ছা অঙ্কন করুক, তার যা ভালো লাগছে তাই আঁকছে, এখানে ভুলের কি আছে। তখন তার বান্ধবী বলে এখন আর তারা কি করবে। তো এরপরই কল্পনার জগৎ থেকে বের হলে দেখা যায় তারা 5 জন একটা জায়গায় বসেছিল। সে সময় রোশন বলে মনে হয় ছেলেটা শিল্পার বয়ফ্রেন্ড ছিল। নবীন বলে তার লাভ স্টোরিও ছিল। তখন আবারও দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় শিল্পা সকালবেলা গোসল করে ধোয়াতে তার চুল শুকিয়ে বের হয় কলেজে যাওয়ার জন্য। তার মা পেছন থেকে ডেকে টিফিন দিয়ে দেয়। এদিকে পথে তো তার জন্য তার বান্ধবীরা অপেক্ষা করছিল। তখনই একজন জানায় তার আরেক বান্ধবীর যে বিয়ে ঠিক হয়েছে, শিল্পা কি তা জানে। শিল্পা অবাক হয়ে বলে এত তাড়াতাড়ি কেন, আর সে কি রাজি আছে নাকি তার পরিবার জোর করে বিয়ে দিচ্ছে। আসলে মেয়েটি এখন বিয়ে করতে চাচ্ছিল না, তবে পরিবারের বিরুদ্ধে সে কিছু বলতেও পারছিল না।
তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই দেখা যায় এক দুধওয়ালা আসছে। শিল্পা তো তাকে দেখেই মুচকি হাসে, বোঝাই যায় শিল্পা তাকে পছন্দ করে। যাক, তো এরপর কলেজ থেকে ফেরার সময় শিল্পা ওই ছেলেকে আবারও দেখতে পায় আর তাকে রাস্তার মাঝখানেই থামায়। ছেলেটা তো বেশ লজ্জা পাচ্ছিল, তাও সে তাকে জিজ্ঞেস করে তার কি লিফট লাগবে। শিল্পা তখন বলে যে না, সে কি তাকে স্কুটি চালানো শেখাবে। ছেলেটাও তো এতে রাজি হয়ে যায়, তবে আপাতত তারা স্কুটি রাইডে চলে যায়। তারা দুজন তো বেশ এনজয় করছিল। এরপর থেকে দেখা যায় ছেলেটা প্রায় প্রায় স্কুটি নিয়ে এসে হর্ন বাজাতো, আর শিল্পাও তখন লুকিয়ে লুকিয়ে তার সাথে দেখা করতে যেত। তারা একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। এভাবেই তাদের দিন চলতে থাকে। তারা দুজন প্রেম করত আর তার দুই বান্ধবী দূরে বসে পাহারা দিত। এভাবেই একদিন তারা বসেছিল, কিন্তু আজ শিল্পা কিছুটা দূরত্ব বজায় রাখছিল। ছেলেটা তখন বলে কাছে এসে বসতে, সে তাকে ধরতেও যায়, কিন্তু শিল্পা তাকে মানা করে। ছেলেটা তো অবাক হয় আর তার কাছে জানতে চায় সে এমন কেন বলছে। তখন শিল্পা জানায় যে তার পিরিয়ড চলছে, এই সময় সে তাকে ছুতে পারবে না। সেই সময়টা সবাই এরকমই মনে করত, তবে এই ছেলেটি তো ছিল একেবারেই আলাদা। সে শিল্পাকে বোঝায় এসব কোনো ব্যাপারই না, সে খুবই স্বাভাবিকভাবে নেয় এই সব কিছু। শিল্পার ও ছেলেটার এই ব্যবহার অনেক বেশি ভালো লাগে। যাক, তো এভাবেই তাদের দিন কাটতে থাকে। এর মধ্যে শিল্পাও স্কুটি চালানো শিখে যায়। তো একদিন তার বাবা স্কুটি স্টার্ট করতে পারছিল না, তখন সে তার বাবাকে সাহায্য করে। তো তার বাবা চলে গেলে শিল্পা তার মাকে বলে যে তার মা কি দেখেছে সে তার বাবাকে কিভাবে সাহায্য করলো। তার মা তার প্রেজ করা বাদ দিয়ে বলতে থাকে মেয়েদের এসব কাজ না করাই ভালো, লোকে দেখে কি বলবে। শিল্পার তো এসবে কিছুই যায় আসে না, কারণ সে ছিল খুবই স্বাধীন চেতা একজন মেয়ে। এর মধ্যে একদিন দেখা যায় শিল্পার সেই বান্ধবীকে দেখার জন্য গ্রামের সবাই এক হয়ে যায়। সেখানে শিল্পার বাবাও ছিল। এই খবর শুনে শিল্পাও সেখানে উপস্থিত হয়। সে গিয়ে তাদের বলে শুধু ছেলেরাই পছন্দ করবে, তাদের কি কোনো পছন্দ নেই। তার বাবা তখন তাকে চুপ থাকতে বলে, কিন্তু শিল্পা তো তার কথা শোনে না। শিল্পা বলে বাণীর এই ছেলে পছন্দ নয়। এরপর সে বাণীকে বলে তাকে বিয়ের জন্য বসতে বলল, আর সেও মেনে নিল তাদের কথা। সেই বিয়ে তো করতে চায় না, এই কথা সে কেন তাদের জানাচ্ছে না। এরকম আরো অনেক কিছু সে বাণীকে বলতে থাকে। গ্রামের লোকের তো এসব পছন্দ হচ্ছিল না, তাই তারা শিল্পার বাবাকে বলে শিল্পাকে এখান থেকে নিয়ে যেতে। শিল্পা তো তাও থামে না। সে বাণীর বাবাকে বলতে থাকে সে কি তার মেয়েকে কখনো জিজ্ঞেস করেছে তার পছন্দ আছে কিনা, সে যেন একবার জিজ্ঞেস করে দেখে। তখন বাণীর বাবাও তাকে জিজ্ঞেস করে যে তার কি এই ছেলেকে পছন্দ। বাণী তখন জানায় যে তার এই বিয়েতে কোনো সমস্যা নেই। এ কথা শুনে তো শিল্পার বাবা রেগে যায় আর শিল্পাকে বলে সে কি একটু শান্ত হয়ে থাকতে পারে না। এই বলে শিল্পাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বর্তমানে শিল্পার বান্ধবীরা দেবদের জানায় যে শেষবার শিল্পাকে তারা ওখানেই দেখেছিল। দেব বলে কিন্তু সব তো ঠিকঠাক ছিল, তাহলে কি হলো হঠাৎ। তখনই তারা জানায় সেই প্রাইমারি স্কুলের একটা ছেলে শিল্পা যখন গোসল করত তখন তাকে লুকিয়ে লুকিয়ে দেখত, আর এই ছেলেটাই দেয়ালে শিল্পার সেই চিত্রগুলো অঙ্কন করেছিল। এভাবেই সেই ছেলেটা একদিন শিল্পার নগ্ন অবস্থার চিত্র বড় একটা দেয়ালে অঙ্কন করে। তার ছবি আঁকার হাত অনেক ভালো থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা শিল্পা। গ্রামের সবাই তো এই চিত্রটা দেখে। শিল্পার বাবাও সেখানে পৌঁছে যান। শিল্পার বান্ধবীরাও চলে আসে। লোকজন তো এসব নিয়েই কথা বলছিল। একজন মহিলা বলে বসে তারা তাকে আগেই বলেছিল মেয়েকে এত ছাড় না দিতে, এখন কোত্থেকে কে দেখেছে আর এই চিত্র অঙ্কন করেছে। তার বাবা তো সেখান থেকে লজ্জায় কষ্টে কান্না করতে করতে চলে যায়। বর্তমানে দেব জিজ্ঞেস করে কেউ কি জানতো না চিত্রটা একটা ছোট বাচ্চা অঙ্কন করেছে। তারা জানায় এই ঘটনা হওয়ার কিছুদিন পরই জানা গিয়েছিল এইসব, কিন্তু কি হবে জেনে এটুকু বাচ্চাকে আর কে কি বলবে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় শিল্পার মা তাকে বকা দিচ্ছে। তখন শিল্পা বলে সে যেন বিশ্বাস করে শিল্পা কাউকে এরকম কিছুই দেখায়নি। তার মা তখন বলতে থাকে দেখায়নি তাহলে তার এত নিখুঁত চিত্র অঙ্কন কিভাবে কেউ করতে পারে, কি করে সে বিশ্বাস করবে শিল্পাকে। গ্রামের সব লোক এসব তামাশা দেখছিল। কেউ কি এটা মেটানোর চেষ্টা করেছে? নিজের মেয়ে হলে কি তারা এরকম বসে বসে দেখতে পারত? তো এরপরই দেখা যায় শিল্পার বাবা সেই দেয়ালে নীল রং ঢেলে দেয় যাতে করে শিল্পার সেই চিত্রটা ঢাকা পড়ে যায়। এই সব কিছু শুনে নাবিন আর রোশন একে অপরের দিকে তাকায়, কারণ তারাও তো এই কাজটাই করতে যাচ্ছিল। কি হতো যদি সেদিন শিল্পা ভিডিওটা ডিলিট না করত, তারা কত বড় পাপ কাজ করতে যাচ্ছিল। এরপরে শিল্পার বান্ধবী বলে যে শিল্পা ঘরে 1 মিনিটের জন্যও বসতো না সেই শিল্পা নিজেকে ঘরে বন্দি করে নেয় সেদিনের পর থেকে। গ্রামের লোকও তাকে নিয়ে সমালোচনা করছিল। তার মা বাবাও তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। শিল্পার সেই প্রেমিক আসতো প্রতিদিন, কিন্তু তবু সে বের হতো না। কিছুদিন পর হর্নের আওয়াজ আসাও বন্ধ হয়ে যায়। তার সাথে কি হয়েছিল তারা কেউ জানে না, কিন্তু এরপর থেকে ওই ছেলেকে আর দেখা যায়নি।
তো শিল্পা একদিন তার মাকে জিজ্ঞেস করে আর কতদিন তার সাথে তারা কথা না বলে শাস্তি দিবে। গ্রামের সবাইকে বিশ্বাস করছে তারা, কিন্তু নিজের মেয়েকেই বিশ্বাস করছে না। তখনই সেখানে তার বাবা আসে, তিনি তার এই কথা শুনে নেন। শিল্পা বলে অন্যের কথা শুনলে তারা বাঁচতে পারবে না। তিনি তখন শিল্পার কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যান। একদিন শিল্পার বাবা সিনুদের বাড়ি যাওয়ার সময় তার স্কুটির চাবি ঘরে রেখে যায় আর শিল্পার মাকে বলে চলে যায়। তখনই শিল্পা তার বাবার স্কুটিটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে সেই দেয়ালের কাছে গিয়ে দেয়ালে গ্রামের লোকেদের উদ্দেশ্যে কিছু একটা লেখে আর সেখান থেকে চলে যায়। বাড়িতে তো তার মা তার খোঁজ করতে থাকে। শিল্পা তো তার বাবার স্কুটি নিয়েই কোথাও চলে যাচ্ছিল। তখনই বৃষ্টি শুরু হয় আর শিল্পাও সেই বৃষ্টির মধ্যে ভিজে গ্রাম থেকে বেরিয়ে যায়। এতদিন পর সে স্বাধীনভাবে মুক্ত বাতাসে নিজের মতো করে ঘুরতে পারছে। এরপরই গল্পের সেই দৃশ্য দেখানো হয় যেখানে শিল্পার মা তার খোঁজে বাণীদের বাড়ি গিয়েছিল। তখন দেয়ালের লেখা দেখা যায়, কিন্তু কেউ দেখার আগেই বৃষ্টির জন্য সেই লেখাটা মুছে গিয়েছিল। শুধু পাশে শিল্পার নামটা দেখা যাচ্ছিল। এরপর থেকে আজ পর্যন্ত কেউ জানে না শিল্পা কোথায় গেছে, তার কি হয়েছে। সবাই তো তার ফিরে আসার অপেক্ষাতেই বসেছিল যুগ যুগ ধরে। আর এখন দেবদের কথায় তার বান্ধবীরা জানতে পেরেছে যে শিল্পা মারা গেছে, তবে এই কথা এখনো কেউ জানে না। বর্তমানে তারা তিনজন শিল্পাকে নিয়েই ভাবছিল। তখন নবীন বলে সে ভেবেছিল হয়তো শিল্পা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কিন্তু তাকে তো এরপর আর কেউ কখনো দেখেনি। এটা কিভাবে সম্ভব? রোশন বলে তার মরে যাওয়া দাদুকে যেন সে একথা জিজ্ঞেস করে। তখন দৃশ্য আবারও চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় রাস্তার পাশেই স্কুটি সহ শিল্পা পড়েছিল, হয়তো কোনোভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখনই সেখান দিয়ে সাইকেল নিয়ে একজন বৃদ্ধ লোক যাচ্ছিল, আর এই দৃশ্য দেখতে পেয়ে সে তার কাছে চলে যায়। সে একবার ভালো করে চারপাশটা দেখে নেয়, কিন্তু সেখানে তিনি শিল্পার সাথে কি করেছেন তা আমাদের দেখানো হয় না। সেটা হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। দৃশ্য এখানেই কাট হয়। পরে আমাদেরকে নবীনদের বাড়ির সেই ঘর দেখানো হয় যেখান থেকে তারা টুকটুকটা নিয়েছিল। তার মানে এটা শিল্পার বাবার স্কুটি ছিল যা নবীনের দাদা নিয়ে এসেছিল, কিন্তু তিনি শিল্পার সাথে কি করেছিলেন তার রহস্য হয়েই থেকে যায়। দেব, নবীন আর রোশন এতদূর এসেও এটা জানতে পারে না সেদিন আসলে শিল্পার সাথে কি হয়েছিল। বর্তমানে রোশন বলে তার দাদি সবসময় বলতো মরে গেলে সবাই মুক্তি পেয়ে যায়, কিন্তু শিল্পা কেন মুক্তি পেল না? দেব তখন বলে এখনো বেশি দেরি হয়নি। শিল্পা সেই দেয়ালে যা লিখতে চেয়েছিল তারা এখন সেই কাজটাই করবে, তাহলেই হয়তো শিল্পার আত্মা মুক্তি পেয়ে যাবে। নবীন তখন জিজ্ঞেস করে কিন্তু তারা কিভাবে লিখবে? তখন তো কেউ দেখেনি যে শিল্পা কি লিখেছিল, তাহলে এখন তারা কিভাবে জানবে শিল্পা কি লিখতে চেয়েছিল? রোশনও তার কথায় সম্মতি জানায়, আবার বলে কিন্তু তারা যদি লিখতে পারে তাহলে হয়তো সত্যিই শিল্পার আত্মা মুক্তি পেয়ে যাবে, তাই যে করেই হোক তাদেরকে এই কাজটা করতে হবে। এরপরই সেখান থেকে দেব চলে যায় টুকটুক অর্থাৎ শিল্পার কাছে। সে শিল্পার কাছে গিয়ে জিজ্ঞেস করে শিল্পা কি কারোর সাথে রাগ করে আছে? সেই সময় শিল্পার আত্মাকে টুকটুকের উপর বসে থাকতে দেখা যায়। সে টুকটুকের হেডলাইট বাম দিকে ঘোরায়, তার মানে সে রেগে নেই। দেব আবারও জিজ্ঞেস করে তাহলে কি তার কোনো ইচ্ছা আছে, অপূর্ণ ইচ্ছা? শিল্পা আবারও না জানায়। তখনই দেব হেডলাইটে হাত রেখে জিজ্ঞেস করে যখন এরকম কিছু নয় তাহলে সে দেয়ালে লিখেছিলটা কি? তবে যেহেতু শিল্পা শুধু হেডলাইট জ্বালিয়ে আর ডান বাম করে উত্তর দিত, তাই সেখানে যে সে কি লিখেছিল সেটা তো তারা জানতে পারে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। দেব আর তার বন্ধুরা মিলে তো চিন্তা করছিল যে শিল্পা সেদিন গ্রামবাসীদের উদ্দেশ্যে কি লিখেছিল। কোনোভাবেই তারা এটা বের করতে পারে না। তো একদিন রাতে তারা তিনজন ঘুমিয়েছিল। তখন হঠাৎ করেই দেব ঘুম থেকে উঠে যায় আর বাকি দুজনকেও দ্রুত ঘুম থেকে তোলে আর বলে সে জানে শিল্পা সেদিন দেয়ালে কি লিখেছিল। সে হয়তো কোনোভাবে বুঝতে পেরে যায়, কারণ স্বপ্নে সে কিছু একটা দেখেছিল, আর এই সবকিছু হয়তো শিল্পাই করেছিল। তো রোশন এসব শুনে জানতে চায় যে কি লেখা ছিল সেদিন দেয়ালে। দেব তখন তাদের দুজনকে বলে সেই জায়গায় যেতে যেখানে শিল্পারা তিন বান্ধবী কলেজের পর দেখা করত, আর সেও কিছুক্ষণ পর আসছে সেটা জানিয়ে দেয়। তো যেই বলা সেই কাজ, তাদেরকে সেখানে যেতে বলে দেব গিয়ে টুকটুকের হর্ন বাজায় আর নিজেও বেরিয়ে পড়ে। হর্নের শব্দে তখন শিল্পার দুই বান্ধবীরও ঘুম ভেঙে যায়, তাই তারাও বেরিয়ে পড়ে। যাওয়ার পথে রোশন বারবার দেবকে প্রশ্ন করছিল, কিন্তু দেব বলে একটু চুপ থাকতে, আর সে যে কাজ দিয়েছিল তা সে করেছে তো। এরপরই বাণীদের দেখা যায়। তারা এসে জিজ্ঞেস করে এত রাতে কেন সে তাদেরকে জাগালো, কি হয়েছে? দেব তখন তাদের জানায় সে এখন জানে ওই দিন শিল্পা দেয়ালে কি লিখেছিল। তারা তখন জানতে চায় কি লিখেছিল। তখন দেব বলে সে দেয়ালে গিয়ে তার কাজ শুরু করে দিচ্ছে,
তারা যেন তার এই দুই বন্ধুকে নিয়ে শিল্পার বাড়ির কাছে চলে যায়। পরেই তারা জানতে পারবে শিল্পা কি লিখেছিল। তখন তারা জানতে চায়, তো আজ তারা শিল্পার বাড়ি কেন যাবে? দেব তখন তাদের কিছু না বলে সেই দেয়ালের কাছে চলে যায়। যাওয়ার সময় বলে সেখানে কাজ শেষ করে যেন তারা সবাই দেয়ালের কাছে চলে আসে। এরপরে দেব যায় দেয়ালে লিখতে, আর বাকি 4 জন যায় শিল্পাদের বাড়িতে। তারা শিল্পাদের বাড়িতে কাজ শেষ করে দেয়ালের কাছে আসে। ততক্ষণে দেবের লেখাও শেষ হয়ে যায়। বাকিরাও তখন জেনে যায় যে শিল্পা সেদিন আসলে কি লিখেছিল, কিন্তু আমাদেরকে এখানে সেটা দেখানো হয় না। দৃশ্য চলে যায় পরদিন সকালে। শিল্পাদের বাড়িতে তার মাকে দেখা যায়। তিনি কাজে যাচ্ছিলেন, কিন্তু তখনই তিনি দেখতে পান শিল্পার ছবিতে ফুলের একটা মালা দেয়া, আর ছবিতে তার কপালে টিপ লাগানো। তখন সেখানে শিল্পার বাবা এসেও এটা দেখতে পান। দেব হয়তো ওই 4 জনকে এই কাজটাই করতে দিয়েছিল, যাতে তাদের মা বাবা বুঝতে পারে যে শিল্পা মারা গেছে। সেই সময় একজন লোক এসে তাদেরকে বলে যে তারা যেন গিয়ে একবার সেই দেয়ালটাকে দেখে আসে। তারা তখন সেখানে গিয়ে দেখতে পায় গ্রামের সবাই ছিল, আর দেয়ালে লেখা ছিল থ্যাংক ইউ, আর পাশেই শিল্পার নাম লেখা। দেব তখন টুকটুক মানে শিল্পার দিকে তাকিয়ে বলে সে তো এটাই লিখেছিল সেদিন, তাই না? শিল্পা তখন গাড়ির হেডলাইট জ্বালিয়ে সম্মতি জানায়। সেই সময় প্রাইমারি স্কুলে বলা তার কথাগুলো শোনানো হয়, যেখানে সে বলেছিল যে কোনো অবস্থায় থেকে যদি খুশি থাকো তাহলে সবসময় থ্যাংক ইউ বলবে। এরপরে শিল্পা গাড়ির হর্ন বাজায়। সবাই একবার সেদিকে তাকিয়ে আবারও দেয়ালের দিকে তাকায়, তাই শিল্পা আবারও হর্ন বাজায়। তখন তার মা বাবা বুঝতে পারে এটা শিল্পা। এভাবেই গ্রামের লোকজন নিজেদের ভুল বুঝতে পারে, কারণ তারা শিল্পার সাথে এত কিছু করার পরেও, তাকে এত মিথ্যা অপবাদ দেওয়ার পরেও সে কারো প্রতি এতটুকু ক্ষুব্ধ নয়। এতেই বোঝা যায় যে শিল্পা কতটা ভালো আর উদার মনের মানুষ ছিল। তার চিন্তাধারাই ছিল অন্য রকমের। যাক, তো আজ দেখা যায় শিল্পার আত্মাও মুক্তি পেয়ে যায়। এতে তো দেবদের খুশি হওয়ার কথা ছিল, তবে আজ দেবরা কেউই খুশি না। তারা তো অনেক বেশি কষ্ট পেয়েছিল, কারণ এখন তো শিল্পা তাদের ছেড়ে চলে গিয়েছে চিরকালের জন্য। বর্তমানে সেই ছোট্ট মেয়েটা তার দাদিকে জিজ্ঞেস করে, দাদি, শিল্পা কি সত্যিই চলে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি তাদের কাছে? তখন দাদি বলে, কেন আসবে না, আবারও এসেছিল শিল্পা। সেই সময় ফ্ল্যাশব্যাকে দেখা যায় দেবরা চার্লির নিয়মে টুকটুকের সামনে গিয়ে শিল্পার খোঁজ করত, আর এভাবেই একদিন তারা পেয়েও যায় শিল্পাকে আবার। কিন্তু এবার শিল্পা প্রজাপতির রূপে তাদের দেখা দেয়। তারাও তো এটা দেখে খুব খুশি হয়ে যায়। তো তারপর তারা ভাবছিল এভাবে পুরাতন গাড়ি কিনে নতুন ডিজাইন দিয়ে বিক্রি করে দিবে, এতে তারা সৎ পথে ইনকাম করতে পারবে। তাছাড়া নাবিন আর রোশন এখন আর আগের মতো মেয়েদের দেখতে যায় না, যে কারণে দেবও অনেক খুশি ছিল। ঠিক তখনই দেখা যায় তাদের সামনে একজন একটা পুরনো স্কুটি নিয়ে আসে, আর দেখা যায় এই স্কুটিটাও নিজে থেকেই হেডলাইট ঘুরিয়ে টুকটুকের দিকে তাকায়। তখনই দেখা যায় এই স্কুটিটার পেছনে প্রজাপতি আঁকা ছিল, যা শিল্পা আর তার প্রেমিক নাবিন মিলে তাদের প্রেমের দিনগুলোতে এঁকেছিল। তার মানে নাবিনও মারা গিয়েছিল। তারা একে অপরকে অনেক ভালোবাসলেও পৃথিবীতে তো তারা এক হতে পারে না, তবে পরপারে তারা ঠিকই এক হয়ে যায়, আর সেখানেই তাদের ভালোবাসার পূর্ণতা পায়। আর এরই মাধ্যমে আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই 3 বন্ধু তো খারাপ কাজ করে অসৎভাবে ইনকাম করতে চাচ্ছিল, তবে উপরওয়ালাই হয়তো তাদেরকে সৎ পথে ফেরানোর জন্য শিল্পার আত্মার সাথে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল। কেননা এক ছোট বাচ্চার জন্যই তো শিল্পা একসময় অপমানিত হয়েছিল, তাই পরবর্তীতে শিল্পা সেই একই ধরনের কাজ করতে গেলে দেবদেরকে আটকায় আর তাদেরকে সৎ পথে ফিরিয়ে আনে। তাছাড়া তাদের মাধ্যমে শিল্পার অপূর্ণ ইচ্ছাও পূর্ণতা লাভ করে। যাক, এই তো ছিল আজকের গল্প। 3 বন্ধু এবং এই টুকটুকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।